জ্বালানির দাম বাড়ার প্রভাব পড়ছে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে। বিদায় নিতে যাওয়া অর্থবছরের ১১ মাসে এ খাতে রপ্তানি আয় কমেছে প্রায় ৩.৫%। তৈরি পোশাকের বর্তমান সংকট উত্তরণ নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর। তার সঙ্গে আছেন সহকর্মী সৈয়দ তাম্মিম মাহমুদ। সরাসরি যাচ্ছি সেখানে। পোশাক খাতের যেই উৎপাদন খরচ বেড়ে যাওয়া, সেই বেড়ে যাওয়া নিয়ে কিন্তু চট্টগ্রামে যারা ব্যবসায়ীরা আছেন গার্মেন্টস খাতে, তারা কিন্তু এক ধরনের শঙ্কায় আছেন এবং তাদের এই শঙ্কার অন্যতম কারণ হচ্ছে অর্ডার কমে যাওয়া। এবং যেহেতু এই সময়টায় অর্ডার আসে, সেই অর্ডার কমে যাওয়ার শঙ্কায় তারা পড়ছেন। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন বিজিএমইএ এর পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর। আসুন আমরা কথা বলি। আসলে আমরা দেখছি যে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার একটা কথা আপনারা বলছেন, আসলে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সংকটের কথাও আপনারা বলছেন। সেইখানে আসলে কি ধরনের সংকটের মধ্যে আপনারা পড়ছেন? আপনার বিদ্যুতের দাম যদি বেড়ে যায়, গ্যাসের দাম যদি বেড়ে যায়, তাহলে আমাদের উৎপাদন খরচ বাড়বে। এটা তো একদম সিম্পল সমীকরণ। তো সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, দাম বাড়ার চেয়েও যেটা হচ্ছে, আমরা তো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস পাচ্ছি না। এটা আজকে ভয়ঙ্কর আকার ধারণ করতেছে। তো এই কারণে একদিকে আমাদের উৎপাদন খরচ বাড়তেছে, অন্যদিকে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের অভাবে আমরা যথাসময়ে কি করতে পারতেছি না, আমাদের এক্সপোর্টগুলো আমরা করতে পারতেছি না। এই কারণে বায়াররা তো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এখন। একটু আমরা যদি একটা উদাহরণ দিই, সেক্ষেত্রে আসলে একটি প্রোডাক্ট তৈরিতে আপনাদের কি পরিমাণ, মানে আগের চেয়ে এখন কস্টিং বেড়ে যাচ্ছে? আমাদের 20 থেকে 30% পর্যন্ত প্রাইস আমাদের বেড়ে যাচ্ছে। যখন আমরা শিপমেন্ট করতে পারছি না, তখন ক্যান্সেলেশন মুখোমুখি হচ্ছি আমরা, তখন তো আর এটা পার্সেন্টেজে থাকতেছে না, তখন তো আমার 100% লস। আপনার জানেন যে আমরা অর্ডারগুলো নেওয়ার সময় এটার একটা শিপমেন্ট ডেট থাকে, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে কি করতে হবে, এটা শিপ আউট করতে হবে। আমরা ওই সময়ের থেকে যদি আমাদের এক সপ্তাহ দেরি হয়, তাহলে অনেক সময় 5% আমাদেরকে ডিসকাউন্ট দিতে হচ্ছে। 15 দিন 20 দিন যদি ডিলে হয়, তাহলে তো আমাদের সিএম যেটা 20% বা আপনার 25% যেটা থাকে আমাদের, অনেক সময় এটার উপরেও তো বায়াররা কি করতেছেন, 25% ডিসকাউন্ট দিয়েও তো আমরা ওখান থেকে রক্ষা পাচ্ছি না আমরা। তো আজকে এই জন্য আমাদের জনজীবন যেরকম বিপর্যস্ত, আমাদের আপনার ইন্ডাস্ট্রির কথা তো আর, মানে এটা তো আর ভাষায় ব্যক্ত করা যাচ্ছে না। আপনারা জানেন যে 2023 থেকে এ পর্যন্ত আমাদের বিদ্যুতের দাম প্রায় 200%-এর উপরে বাড়ছে। এরপরে গ্যাসের দাম বাড়ছে 100%-এর উপরে। গতবার যখন গ্যাসের দাম আমাদের বাড়াচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে দাম যদি বাড়ায় তাহলে কি আমরা নিরবচ্ছিন্ন গ্যাস পাবো। আজকে খুব কষ্ট হচ্ছে এগুলো বলতে, যে আমাদের উৎপাদনের সক্ষমতা আছে বিদ্যুতের। আপনি জানেন আমাদের মনে হয় 40%-এর উপরে আমাদের বিদ্যুৎগুলো উৎপাদন হচ্ছে, বা বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে গ্যাস বেসড। আমাদের শুধুমাত্র গ্যাসের সরবরাহের ঘাটতির কারণে আজকে আমরা গ্যাসেও সমস্যা, আমাদের বিদ্যুৎ উৎপাদনও আমাদের ব্যাঘাত ঘটতেছে। যে আমাদের 16,000 মেগাওয়াট যে ডেলি রিকোয়ারমেন্ট আমার, সেখানে যদি 25 থেকে 30%, কোনো সময় 40% যদি আমার ঘাটতি থাকে, তাহলে কীভাবে সম্ভব? একটা আমরা কথা বলছিলাম যে বেশি শিল্প এলাকা আমরা কথা বলেছিলাম, যেখানে যে বলছে যে এটি শিল্পাঞ্চল হওয়ার পরও যে 1 বছর 2 বছর আবেদন করার পরে হলেও পাওয়া যাচ্ছে না। আবার আমরা শুনছিলাম যে একটা ফ্যাক্টরির পটিয়াতে বেশ কয়েক বছর আগে তিনি গ্যাসের সংযোগ পেয়েছেন, বয়লার আমদানি করতে না পারাতে তিনি হয়তো 2-3 বছর সময় লেগেছে। সেই ক্ষেত্রে উনি এখন যখন আবার চালু করতে যাচ্ছেন, তখন তিনি গ্যাস পাচ্ছেন না। আসলে এই ধরনের সমস্যা আপনারাও পড়ছেন কিনা? আসলে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যদি গ্যাপ থাকে, তাহলে এই ধরনের সমস্যাগুলো আসবেই, এবং এখানে দুর্নীতি তখন মাথা ছাড়া দিয়ে উঠবে। যে আপনি জানেন চিটাগংয়ের একটা রিনাউন একটা ফ্যাক্টরি ছিল, যে এরিনা কম্পোজিট। ওদের ফ্যাক্টরি 100% রেডি থাকার পরেও শুধুমাত্র গ্যাস না পাওয়ার কারণে 9 বছর সে গ্যাস পায়নি। ওর ফ্যাক্টরিটা এখন সিক। ওটা একটা উদাহরণ হিসেবে বললাম। তো অধিকাংশ ফ্যাক্টরি এখন, কারণ আপনি জানেন যে গার্মেন্টে আমাদের ফিনিশিং সেকশানে গ্যাসের বিকল্প আমাদের নেই। তো গ্যাস দিয়ে আমাদের বয়লারগুলো চালাতে হয়। আমরা গ্যাসের অভাবে অনেক সময় এখন ইলেকট্রিক বয়লার ইউজ করতেছি, যেখানে আমাদের খরচ 3-4 গুণ বেশি হচ্ছে।
তা আপনি যে কথা বলছেন, প্রত্যেকটা ফ্যাক্টরি এখানে, নট অনলি গার্মেন্ট, প্রত্যেকটা সেক্টরের ইন্ডাস্ট্রিগুলো কি হচ্ছে আপনার সাফার করতেছে শুধুমাত্র গ্যাস এবং বিদ্যুতের কারণে। আর অন্যান্য ট্যাক্স, ভ্যাট, তারপরে বন্ডের কথা নাই বললাম আমি, যেটার কোনো বিকল্প নেই। আপনার পাওয়ারের তো কোনো বিকল্প নাই। তো এই পাওয়ার যদি আপনার নিরবচ্ছিন্ন সাপ্লাই না হয়, তাহলে তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে স্বপ্ন বর্তমান সরকার চাচ্ছে বন্ধ ফ্যাক্টরিগুলো কী করবো, খুলবে। আর ভাই আমার চালু যে ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে শুধুমাত্র গ্যাস এবং বিদ্যুতের কারণে, আপনার গ্যাসের সাপ্লাই ঠিক না থাকার কারণে, আগে তো এগুলো ঠিক করতে হবে। আপনারা যেমনটা বলছেন যে এইসবের কারণে উৎপাদন খরচেরও একটা প্রভাব পড়ছে উৎপাদনও। তো আমাদের তো আশেপাশে যে প্রতিযোগী দেশগুলো আছে, ভিয়েতনাম বলি, ইন্ডিয়া বলি, চায়না বলি, তারা তো আমাদের সাথে কম্পিট করে আছে বা আমরাও তাদের সাথে কম্পিট করে টিকে আছি। সেই ক্ষেত্রে এই যে প্রতিযোগী দেশগুলোতে আমরা যেভাবে ইনসেনটিভ দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কি তারা ইনসেনটিভের কারণে কি আমাদের সাথে যে প্রতিযোগিতায় তারা মানে টিকে থাকছে বা এগিয়ে থাকছে কিনা? নট অনলি ইনসেন্টিভ, যে ওইসব দেশগুলিতে তো আপনার যে গ্যাস এবং বিদ্যুতের ব্যাপারটা ওরা নিশ্চিত করছে, 100% নিশ্চিত করছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে যে এটা পাবেই ওরা। এরপরে সময় উপযোগী যেসব ইনসেন্টিভ দেওয়া দরকার ওরা ওরা নিশ্চিত করতেছে, সাবসিডি করতেছে। কিন্তু আমাদের সরকারও অত্যন্ত পজিটিভ, আমি মনে করি বর্তমান সরকার অত্যন্ত পজিটিভ না হলে তো বন্ধ কারখানা চালুর নীতিমালা গ্রহণ করতেন না। তো এখানে পলিসির দিক দিয়ে আসলে যে আমরা প্রায়োরিটি কোনটাকে দেব, আমরা বিদেশি বিনিয়োগের কথা বলতেছি। আমার দেশীয় শিল্পোদ্যোক্তা যারা আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, ওদেরকেও যদি আস্থায় আনা না যায়, আমি যদি বুক ফুলিয়ে যদি না বলতে পারি যে আমার ইন্ডাস্ট্রির কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট লজিস্টিক সাপোর্টগুলো আমি যেটা সরকারের থেকে যে নীতিগত সহায়তা যেটা পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি, আমি যদি এটা না বলতে পারি, তাহলে বাইরের একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বাইরের বিনিয়োগ কীভাবে আসবে এখানে, কম্পিটিশনে কীভাবে টিকবো আমি? কারণ আমরা আপনি যেসব দেশের কথা বললেন, ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া বলেন, ইন্ডিয়া, চায়না বলেন, ওরা যেখানে এক্সপোর্ট করতেছে আমরাও তো সেখানে এক্সপোর্ট করতেছি। আমরা এক্সপোর্টিং কান্ট্রি, ইম্পোর্টিং কান্ট্রি তো অলমোস্ট সেম। তো ইম্পোর্টাররা যেখানে কম পয়সায় ওদের ভালো প্রোডাক্ট পাবে ওখান থেকে ইম্পোর্ট করবে। আমরা যদি আমাদের কারখানার মালিকদেরকে নীতিগত সহায়তা এবং এ ধরনের সাপোর্টগুলো না দিতে পারি, তাহলে আমরা কম্পিটিশনে টিকবো না। এটা তো আসলে রকেট সায়েন্স না। এটা এখন সারা পৃথিবী ওপেন, আপনি ইচ্ছা করলে সব কিছু দেখতে পারবেন। বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টরে আমাদের প্রতিযোগী কান্ট্রি যারা আছে, ওইসব দেশের সরকার এই সেক্টরকে টিকিয়ে রাখার জন্য কী ধরনের পদক্ষেপ নিচ্ছে আর আমাদের সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, এটা তুলনা করলেই তো আমরা কী করতে পারবো। এখন তো ভাই এআই এর যুগ। এখন আমরা তো যেই কোনো ইনফরমেশন আমরা পেতে পারি। আমরা একটা জিনিস বলা হচ্ছে যে আমাদের যে গ্যাস সংকট বা দাম বৃদ্ধি যেটাই আমরা করছি, দুইটাতে আমাদের প্রভাব পড়ছে। তো একটা প্রোডাক্ট তৈরি করতে যেখানে আমাদের $5 থেকে $5.5 বলছি, এভাবে করে তো আমরা মার্কেটে কি পিছিয়ে পড়ছি কিনা অন্যান্য দেশের সাথে যে তুলনা করতে গিয়ে। এবং আমাদের এখন অন্যতম ডেস্টিনেশন হচ্ছে ইউরোপ, যেহেতু আমাদের টেরিফ সহ অন্যান্য কারণে আমাদের আমেরিকার বাজারটা আমাদের জন্য ছোট হয়ে আসছে। তো সেই ক্ষেত্রে সবাই আমরা মুভ করছে হচ্ছে ইউরোপের দিকে। সেক্ষেত্রে বাংলাদেশ যখন ওইসব দেশে কম্পিট করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা কী ধরনের আসলে প্রতিবন্ধকতার মধ্যে পড়ছে এবং প্রাইজের ইয়েটা কেমন হচ্ছে, পার্থক্যটা কেমন হচ্ছে? এখানে আমি তো আগেই আপনাকে যেটা বললাম, আসলে $5 $3 এটা তো বলা যাবে না। এটা তো স্টাইল ওয়াইজ ডিফার করতেছে। ওভারঅল যেটা কত পার্সেন্ট আমরা পিছনে পড়তেছি, আমরা বলতেছি যে কি আমাদের প্রাইস বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য আমাদের কম্পিটিটিভদের তুলনায় 20 থেকে 25% আমাদের প্রাইস অনেক বেশি। তো এই বেশি প্রাইস নিয়ে তো আসলে আমাদের কাছে আমরা কি কম্পিট করতে পারবো না। আমাদের প্রাইস বেশি কেন? বেশি হচ্ছে যে ধরুন আমাদের যে ধরনের সাপোর্ট সরকারের পক্ষ থেকে দেওয়া দরকার ছিল আমরা সেটা যথাযথভাবে পাচ্ছি না। আমরা অন্যান্য দেশ পাচ্ছে এবং ওরা পরিকল্পিতভাবে, যে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার, আপনি জানেন। থার্ড হচ্ছে ভিয়েতনামের সাথে আমাদের কিন্তু পার্সেন্টেজ গ্যাপ কিন্তু অনেক কম। আর চায়না প্রথম, চায়নার সাথে আমাদের বিশাল, আমরা যদি মার্কেট শেয়ারের কথা বলি, চায়না বিশাল 34 থেকে 35%, আমরা হচ্ছে 8 থেকে 9% মনে হয় এরকম। আমরা তো আসলে আমরা তো শুধু সস্তা শ্রমের কথা আগে বলতেছি। আগে আমাদের আছে শুধু সস্তা শ্রম, কিন্তু এখন সেই শ্রমও তো আমাদের সস্তা না। আমাদের বেতন কীভাবে বাড়তেছে বা আমাদের সরকারের এখন বেতন বাড়ার পলিসি আপনারা দেখতেছেন সেটা। আর আসলে তো বেতন না বাড়িয়েও তো উপায় নেই। তো আপনাকে তো অ্যাডজাস্টমেন্টে আসতে হবে, যে
মুদ্রাস্ফীতি এবং আমাদের বাজারের পণ্য সামগ্রীর যে দাম, তো এগুলো কোত্থেকে আসবে? আমি যদি প্রপার প্রাইস যদি আমি বায়ার থেকে পাই, আমি যদি কম্পিটিশনে টিকতে পারি, আমার প্রতিষ্ঠানের যদি লাভ হয়, তখনই তো শ্রমিকের বেতন, শ্রমিকের অন্যান্য ইনসেন্টিভ, বোনাসের কথা আসতেছে। তো আপনি জানেন যে এইসব কম্পিটিশনে টিকতে না পেরে আমাদের চিটাগংয়ে তো প্রায় এক দুই বছরের মধ্যে 20-30টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আমাদের। সারা বাংলাদেশে 300-400 ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমি এর আগেও বিজিএমের পরিচালক ছিলাম, তখন 6-7 হাজার আমাদের কি ছিল, মেম্বার ছিল সারা বাংলাদেশে। এখন সেটা 3032তে নেমে আসছে। এটা তো দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ছোট ছোট ফ্যাক্টরিগুলো, এসএমই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যেতেছে সরকারের এসএমই বান্ধব নীতিমালার অভাবে। তথাকথিত কিছু কমপ্লায়েন্সের কথা বিবেচনা করে আমাদের ফ্যাক্টরি, ছোট ছোট ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, বা ওরা কমপ্লায়েন্স ফুলফিল করতে পারতেছেন না, নিজেরাই বন্ধ করে দিচ্ছে। যে আপনি যেন আমাদের দেশে যদি গার্মেন্ট করতে হয়, তাহলে আমাদের ফ্যাক্টরিটা হতে হবে বিএনবিসি কোড 2006 অর 2020 অনুযায়ী বিল্ডিংটা আপনার করতে হবে, নতুবা আপনি কলকারখানার লাইসেন্স পাবেন না। কিন্তু 90% আমার এসএমই ফ্যাক্টরি যেসব ফ্যাক্টরি 200 মেশিন বা 150 মেশিন, ওদের কারো ফ্যাক্টরি বিল্ডিংটা তো গার্মেন্টের জন্য তৈরি করা হয়নি। এটা ছিল প্রাইভেট বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিং ছিল। এটাকে আমরা বা এসএমই ফ্যাক্টরির মালিকরা ওখানে গার্মেন্ট করছে। তো ওর ফ্যাক্টরি তো বিএনবিসি কোড অনুযায়ী নয় ওর স্ট্রাকচার, তাহলে সে এখন কলকারখানার লাইসেন্স পাচ্ছে না। এরপরে ফায়ারের কথা বললে, আপনার যদি ফ্যাক্টরি যদি পরিচালনা করতে হয় বাংলাদেশে, তাহলে আপনাকে ফায়ার প্ল্যান লাগবে। ফায়ার প্ল্যানের মধ্যে আইন অনুযায়ী ওখানে ফায়ার হাইড্রেন আপনাকে কী করতে হবে, স্থাপন করতে হবে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। ছোট ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি তো ফায়ার হাইড্রেনের কোনো সুযোগই তো নয় এখানে। আগে ছিল কি, আমাদের এক্সিট প্ল্যান ছিল, আমাদের ফায়ার যদি হয় তাহলে এটা কিভাবে কন্ট্রোলে আনবো, এটা ফায়ার ব্রিগেডের সাথে আমাদের একটা এমওইউ ছিল, ওই অনুযায়ী আমরা ফায়ার ডিল করতাম, ওইভাবেই চলতো। এখানে আমি আরেকটা বিষয় যদি ছোট করে কেউ জানতে চাই, যে আপনার কাস্টমসের বন্ড সংক্রান্ত একটা ঝামেলায় পড়েন নতুন স্টাইলে আসতে গেলে, সেইটা যদি আমার ছোট কথা একটু বলতেন আমাদেরকে। এখন কিন্তু ঝামেলা কিন্তু অনেক কমে আসতেছে, যেটা যে আমাদের ইয়ারলি অডিট নিয়ে আমাদের কিছু সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ এখন কিন্তু এগুলো অনেক কমে আসছে। তারপরেও কিছু কিছু তো হচ্ছে, যে যেখানে আমরা এইচএস কোড নিয়ে আমাদের একটা বিশাল প্রবলেম ছিল, যে এইচএস কোডের সামান্য পরিবর্তনের কারণেও এখানে বিশাল ধরনের জরিমানা আমাদের ইম্পোর্টারদেরকে বা গার্মেন্টের মালিকদেরকে গুনতে হতো। কিন্তু এখন সরকার এইসব ব্যাপারে অনেক কেয়ারফুল। আর বন্ডের যেটা ইয়ারলি অডিট, প্রত্যেক বছরের অডিটের যে আপনার নিয়ম নীতি ছিল, সেটা এখন কমতেছে। সেটা আমরা 3 বছরের চিন্তা করতেছি। আর আমাদের যে মেজর একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু শিপিং লাইন ব্যাংক ডকুমেন্ট ছাড়া বিদেশে কী করে ফেলছে। আমাদের অনেক মেকারের পণ্য বিদেশে ডেলিভারি করে ফেলছে বায়ারের সাথে যোগসাজ করে, কিন্তু ওরা ওই টাকা পায়নি। কিন্তু আমাদের যে বর্তমান আইন, সেই আইনের কারণে আমরা আসলে ওদের বিরুদ্ধেও কোনো কিছু করতে পারতেছি না। যেমনটা শুনছিলেন আসলে, যে চট্টগ্রামের যে গার্মেন্টস ব্যবসায়ী আছেন, তারা আশঙ্কা প্রকাশ করছেন যে এই দাম বৃদ্ধির প্রভাব যেটি আছে, সেটি যদি এভাবেই থাকে এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত যদি পরিবর্তন আসে, তবে চট্টগ্রামের যেই গার্মেন্টস খাত আছে, সেই খাত কিন্তু একটি শঙ্কার মধ্যে পড়বে, এবং সামনে যে ক্রয় আদেশ পাওয়ার যে একটি আশা আছে, সেটি তো একটি বাধা তৈরি হবে এবং নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে। চলে যাচ্ছি তামজিদের কাছে। তামজিদ। ধন্যবাদ তামিম।